আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 25, 26, 27 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ইংজাং জানতে পারে যে লিজি আবারও নিখোঁজ হয়ে গিয়েছে। লিজির সার্ভেন্ট জানায় যে সে এই বিষয়ে কিছুই জানে না। তখন ইংজাং তার সৈন্যদেরকে নিয়ে লিজির ঘর তল্লাশি করে দেখে। তারা সেখানে লিজির দাদার তরোয়াল দেখে বুঝতে পারে যে লিজি পালায়নি, বরং তাকে কিডন্যাপ করা হয়েছে। এজন্য রাজা সেনাপতিকে বলে এখনই তার সৈন্যদেরকে নিয়ে চিং রাজ্যের বর্ডারে গিয়ে তল্লাশি করতে, আর হানসেনকে দায়িত্ব দেয় এই প্যালেসের বাহিরের সব জায়গা ভালোভাবে খুঁজে দেখতে। এদিকে একটা ঘোড়ার গাড়িতে করে লিজিকে বেঁধে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে জিং চিংচিকে আহত অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। জিং যখন চিংচির ক্ষত পরিষ্কার করে দিচ্ছিল তখন ঔষধ লাগানোর সময় সে আর কোনো উপায় না পেয়ে চিংচির কাপড় খুলতে শুরু করে। এরপরে জিং গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় যে জিং এখন হুয়োলুয়োর তরোয়ালবাজির কৌশল শিখে গিয়েছে। এটা শুনে তো ডাক্তার ভীষণ খুশি হয়ে যায়। চিংচির যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে নতুন কাপড় পরে থাকতে দেখে বুঝতে পারে যে জিং তার কাপড় বদলে দিয়েছে। এজন্য তার অনেক লজ্জা লাগছিল। তখনই সেখানে হানসেন ডাক্তারের সঙ্গে দেখা করতে আসে। সে ডাক্তারকে জানায় যে লিজি হঠাৎ প্যালেস থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। এই কথা শুনে ডাক্তার অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন পেছনে থেকে জিং এসে বলে, কেন এখন কি তোমাদের শক্তিশালী রাজা ইংজাং লিজিকে তার সৈন্য দিয়ে খুঁজে বের করতে পারছে না? তার সৈন্যর কি এতই অভাব পড়ে গিয়েছে যে এখন আমাদের কাছে সাহায্য চাইতে এসেছো? এটা শুনে হানসেন রেগে যায় আর বলে, ভুলে যেও না আজ তুমি লিজির কারণেই বেঁচে আছো। যদি তার কিছু হয়ে যায় তাহলে তুমি অনেক পস্তাবে। এটা বলে হানসেন সেখানে থেকে চলে যায়। সে যাবার পরে জিং অনেক চিন্তায় পড়ে যায়। তখনই ভেতরে থেকে চিংচি বের হয়ে আসে। জিং তখন তাকে জানায় যে সে তার কাপড় বদলে দিয়েছিল ঔষধ লাগানোর জন্য। চিংচি লজ্জা পেয়ে বলে, আমি জানি। সে বলে যে সে তাদের সব কথা শুনে ফেলেছে, তার লিজিকে বাঁচাতে যাওয়া উচিত। যতই তার সঙ্গে লিজির খারাপ সম্পর্ক থাকুক না কেন, লিজি তার চাচাতো বোন হিসেবে হলেও এখন তার লিজিকে সাহায্য করা উচিত। চিংচির কথা শুনে এবার জিং একটু চিন্তা ভাবনা করে দেখে। এদিকে সেনাপতি এসে রাজাকে জানায় যে তারা 2 দিন ধরে খোঁজার পরেও লিজিকে কোথাও খুঁজে পায়নি। ইংজাং তখন লিজির দাদার তরোয়ালটি হাতে নিয়ে ভাবতে থাকে কে লিজিকে কিডন্যাপ করতে পারে। লিজি তো এখন তাকে বিশ্বাস করে, তাই সে নিশ্চয়ই এখন এই প্রাসাদ থেকে পালাবে না। এসব কথা ভাবতে ভাবতেই সে লিজিকে অনেক মিস করছিল। এদিকে দেখতে পাই লিজিকে বাও এবং তার মাস্টার বন্দি করে রেখেছিল। লিজি তাদেরকে জিজ্ঞাসা করে তাকে কেন এখানে ধরে নিয়ে আসা হয়েছে। তখন মাস্টার তাকে জানায় যে তাকে রাজমহলের মানুষরাই কিডন্যাপ করার দায়িত্ব দিয়েছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য লিজিকে মেরে ফেলতে বলেছে, কিন্তু মাস্টার লিজিকে মারবে না, কারণ সে লিজিকে ব্যবহার করে এখানে জিংকে নিয়ে আসতে চায় আর তাকে ফাঁদে ফেলে তার থেকে হুয়োলুয়ো তরোয়ালবাজির কৌশল শিখতে চায়। লিজি মাস্টারকে জিজ্ঞাসা করে কে তাকে কিডন্যাপ করার দায়িত্ব দিয়েছে। তখন মাস্টারের বলা কথা থেকে লিজি বুঝতে পারে যে এই কাজ হলো মিস্টার লিসির। এটা শুনে সে অনেক অবাক হয়। এদিকে মিস্টার লিসি মিসেস চু এর সঙ্গে দেখা করতে আসে। এখানে আমরা জানতে পারি মিসেস চু মিস্টার লিসিকে দিয়ে লোক ভাড়া করিয়েছিল এবং লিজিকে গভীর রাতে কিডন্যাপ করিয়েছিল। অর্থাৎ এই সব প্ল্যান ছিল মিসেস চু এর, যেন সে এই হেরেমের মালিক এবং এই রাজ্যের রানী হতে পারে। এই কাজের বদলে মিসেস চু মিস্টার লিসিকে মিনিস্টার পদে নিযুক্ত করার প্রতিশ্রুতি দেয়। এদিকে হানসেন একটা রেস্টুরেন্টে বাও এবং তার সাথীদেরকে দেখতে পায় যারা লিজিকে নিয়ে কথা বলছিল। তখন সে তাদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু হানসেন তাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠছিল না। তখনই সেখানে জিং চলে আসে। জিং এর হুয়োলুয়ো তরোয়ালবাজির কৌশলের কাছে তারা সবাই পরাজিত হয়। জিং এত কঠিন একটা তরোয়ালবাজির কৌশল রপ্ত করে ফেলেছে দেখে হানসেন অনেক অবাক হয় এবং খুশিও হয়। তখন বাওয়ের লোকেরা সেখানে থেকে পালাতে থাকলে তারা তাদের পিছু করে। তারা বাওকে ধরে ফেলে আর লিজি কোথায় আছে সেটা জিজ্ঞাসা করে। বাও তখন মৃত্যুর ভয়ে তাদেরকে সেই ঠিকানা বলে দেয় আর সেখানে থেকে পালিয়ে যায়। তখন হানসেন জিংকে বলে লিজিকে গিয়ে বাঁচাতে, আর সে নিজে অন্য সব লোকেদের সঙ্গে লড়াই করতে শুরু করে যেন তারা জিং এর পিছু করতে না পারে। এখন জিং সেই বাড়িতে পৌঁছে যায় যেখানে লিজিকে আটকে রাখা হয়েছে। জিং বাড়ির ভেতরে গিয়ে একটা মেয়েকে দেখতে পায়, তবে এটা তার জন্য একটা ফাঁদ ছিল। এটা লিজি ছিল না, এটা অন্য একটা মেয়ে ছিল। তখনই পেছনে থেকে তার উপরে মাস্টার লোকেরা হামলা করে দেয়। মাস্টার আবারও জিংকে ধরে বলে সে যেন তাকে হুয়োলুয়ো তরোয়ালবাজির কৌশল শেখায়। জিং এবারও রাজি হয় না। সে নিজের কুমফুর সাহায্যে মাস্টারকে হারিয়ে দেয়। মাস্টার বলে যদি সে এই কৌশল তাকে না শেখায় তাহলে সে লিজিকে মেরে ফেলবে। তবে জিং তার কথায় একটুও ভয় পায় না। সে আবারও মাস্টারের সঙ্গে লড়াই করে, কিন্তু জিংকে হারানো এত সহজ ব্যাপার
ব্যাপার ছিল না। জিং এখন কুমফুর মাস্টার হয়ে গিয়েছিল। সে তার মাস্টার করা কৌশল ব্যবহার করে খুব সহজেই তাদেরকে হারিয়ে দেয় আর সেখানে থেকে বেরিয়ে অন্য একটা রুমে চলে আসে। এবার সে এখানে আসল লিজিকে খুঁজে পায়। লিজির সামনে সে একে একে সব সৈন্যদেরকে খুব সহজেই হারিয়ে দেয়। এটা দেখে লিজি অনেক খুশি হয়। এবার জিং লিজিকে বাঁচিয়ে সেখানে থেকে নিয়ে চলে যায়। এদিকে জঙ্গলে লুকিয়ে থাকা হানসেন শত্রুপক্ষের লোকেদেরকে বাহিরে এসে লিজি আর জিংকে খুঁজতে দেখতে পায়। এতে সে বুঝতে পেরে যায় যে জিং লিজিকে উদ্ধার করে নিয়েছে। এর পরের দিন সেনাপতি এসে রাজাকে খবর দেয় যে হানসেন তাদেরকে খবর পাঠিয়েছে লিজি পুয়াং শহরের আশেপাশে আছে। এটা শুনে রাজা সেনাপতিকে বলে দ্রুত তার সেখানে যাবার ব্যবস্থা করতে। রাত হয়ে যাবার কারণে জিং লিজিকে নিয়ে একটা পাহাড়ি গুহায় আশ্রয় নেয়। তার প্রাণ বাঁচানোর কারণে জিংকে সে ধন্যবাদ জানায়। সে বলে তুমি কিভাবে জানতে পারলে যে আমি কিডন্যাপ হয়েছি? তখন জিং জানায় সে হানসেন এবং ডাক্তারের কাছে থেকে তার ব্যাপারে জানতে পেরেছে। তারা পূর্বে একে অন্যকে অনেক বেশি ভালোবাসলেও এবার তাদের দুজনের মধ্যে তেমন কোনো ভালোবাসা দেখা যায় না। তাদের দুজনেরই মন যেন অনেক খারাপ ছিল। লিজি প্রথমে জিংকে শাবাশি দেয় কারণ সে শেষ পর্যন্ত হোলোর কৌশল কুমফু শিখে গিয়েছে। এরপরে সে জিংকে চিংচির সঙ্গে সংসার করতে বলে কারণ চিংচি তাকে অনেক ভালোবাসে আর চিংচি অনেক ভালো একটা মেয়ে। লিজি এখন চাইলেও আর জিং এর সঙ্গে থাকতে পারবে না। জিং বলে হ্যাঁ আমি জানি চিংচি অনেক ভালো একটা মেয়ে, আমার তাকে মেনে নেওয়া উচিত। এটা বলার পরেই তারা দুজনেই মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে মিস্টার লিসি গিয়ে বন্দি হানফেইয়ের সঙ্গে দেখা করে। সে হানফেইকে বলে মৃত্যুর জন্য অপেক্ষা করতে তোমার কেমন লাগছে? হানফেই তাকে জিজ্ঞাসা করে সে তার সঙ্গে এমনটা কেন করলো। তারা দুজন একসঙ্গে পড়াশোনা করেছে, তারা দুজন তো একে অন্যের বন্ধুর মতো ছিল, তাহলে সে কেন তাকে এভাবে ফাঁসালো? সে জানায় সে সবকিছু করেছে কারণ হানফেই ধীরে ধীরে তার পজিশন দখল করে নিচ্ছিল। এই পজিশনে আসতে তার অনেক বছর সময় লেগেছে আর মাত্র কয়েকদিনেই হানফেই তার এই পজিশন কেড়ে নেবে। তা সে হতে দেবে না। যদি হানফেই তার কর্মে ব্যাঘাত না ঘটাতো তাহলে এমন কিছুই হতো না। এখন সে হানফেইকে জানায় যে রাজা তাদের হান রাজ্যে সৈন্য পাঠিয়ে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা জেনে হানফেই অনেক কষ্ট পায়। এখন তার এই কষ্টকে আরো বেশি বাড়িয়ে মিস্টার লিসি বলে তোমার কারণেই তোমার রাজ্যের মানুষ বিপদে পড়েছে, এখন তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে সে চলে যায়। তার কারণে এত নিরীহ মানুষ মারা যাবে এবং তার রাজ্য ধ্বংস হয়ে যাবে জেনে হানফেই কষ্টে অনেক কান্না করতে শুরু করে। পরদিন সকালে জিং লিজিকে হানসেনের হাতে তুলে দেয়। তখন লিজি হানসেনের সঙ্গে চিং রাজ্যে ফিরে যেতে থাকে। পেছনে থেকে কষ্ট ভরা নজরে চিং তাকে দেখেই যাচ্ছিল আর তাদের আগের সব প্রতিশ্রুতির কথা মনে করছিল। এদিকে মন্ত্রী মিসেস চুয়ের সব প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছিল। এই ব্যাপারে সে কাউকে কিছু না বললেও তার সার্ভেন্টের সঙ্গে সে নতুন একটা প্ল্যান সাজায়। সে হানফেইকে মেরে সব দোষ মিসেস চুয়ের ঘাড়ে দিতে চায়। সেই সব কাজগুলো তার সার্ভেন্টকে নিজে হাতে করতে বলে যেন কোনো ভুল ত্রুটি না হয়। এদিকে লিজির সঙ্গে রাস্তায় ইংজাং এর দেখা হয়। তারা দুজন একে অন্যকে দেখে জড়িয়ে ধরে। এটা দেখে হানসেন একটু বিব্রত বোধ করছিল। রাজা লিজিকে জিজ্ঞাসা করে কারা তাকে বন্দি করেছিল। তখন লিজি জানায় সেই কথা পরে হবে, আপনি সবার প্রথমে হানফেইকে জেল থেকে মুক্ত করুন, তার কোনো দোষ নেই, তিনি নির্দোষ। সে চিংরাজের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করেনি, এর পেছনে অন্য কারো ষড়যন্ত্র আছে। এটা শুনে তারা রাজ্যে ফিরে যেতে থাকে। অন্যদিকে কারাগারে হানফেইয়ের কাছে মন্ত্রীর সেই সার্ভেন্ট আসে। সে তার হাতে বিষের বোতল ধরিয়ে দিয়ে বলে সবার সামনে অপমানিত হয়ে মরার থেকে তোমাকে সবচেয়ে সহজ পদ্ধতিতে মৃত্যুর একটা ঔষধ দিয়ে গেলাম। ততক্ষণে সেখানে রাজা আর লিজি পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে সার্ভেন্টটি দৌড়ে বাহিরে বেরিয়ে আসে। ইংজাং আর লিজি হানফেইকে মুক্ত করতে এসেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হানফেই সেই বিষ পান করেছে। সে তাদের চোখের সামনে মৃত্যুবরণ করে। রাতে লিজি আর ইংজাং এই ব্যাপারে আলোচনা করছিল। লিজি রাজাকে সব ঘটনা খুলে বলে। সে জানায় যে তাকে কিডন্যাপ করার প্ল্যান মিসেস চুয়ের ছিল আর মিস্টার লিসি তার হয়ে কাজ করেছে। তারা দুজনেই মিথ্যে অপরাধে হানফেইকে ফাঁসিয়েছে। এখন তাদের দুজনেরই সন্দেহ ছিল মিসেস চু আর মিস্টার লিসি হয়তো বিষ দিয়ে তাকে মেরে ফেলেছে, কারণ হানফেইকে যে বিষ দেওয়া হয়েছিল সেই বিষ একমাত্র মিসেস চু এর বাপের বাড়ির রাজ্য থেকেই পাওয়া সম্ভব। তখন রাজা সিদ্ধান্ত নেয় আগামীকাল এটার বিচার করবে। এদিকে মিসেস চু অনেক টেনশনে ছিল, কারণ হানফেইকে কেউ মেরে ফেলেছিল। এখন যদি তার মৃত্যুর দোষ কারো উপরে চাপানো হয় তাহলে সেটা তাদের উপরেই চাপানো হবে। মিস্টার লিসি তাকে ভয় পেতে বারণ করে, কারণ কেউ এখনো তাদের প্ল্যান সম্পর্কে জানে না আর কারো কাছে এটার প্রমাণও নেই। এরপরে সিনে লিজি তার ননদের সঙ্গে বসে গল্প করছিল। তখনই তার সার্ভেন্ট এসে জানায় কনকুবাইন জিন মারা গিয়েছে। জিং এর হঠাৎ মৃত্যুর খবর শুনে তারা সবাই অনেক চমকে যায়। এটা শুনে তারা দ্রুত জিংকে দেখতে যায়। জিং এর মৃতদেহ দেখে তারা অনেক কষ্ট পায়। তারা ডাক্তারকে জিং এর মৃত্যুর কারণ জিজ্ঞাসা করে। ডাক্তার জানায় জিংকে বিষ দিয়ে মারা হয়েছে, এমনকি হানফেইকে যে বিষ খাইয়ে মারা হয়েছিল তাকেও সেই একই বিষ দেওয়া হয়েছে। এটা শুনে তারা আরো বেশি অবাক হয়। এখন সব অপরাধের প্রমাণ মিসেস চু এর দিকে ইঙ্গিত করছে। এরপরে সিনে রাজ দরবার দেখানো হয়।
এখানে সকলেই উপস্থিত ছিল। তখন রাজা সবার সামনে মিসেস চু এবং মিস্টার লিসিকে তাদের অপরাধ সম্পর্কে জানায় এবং তাদের অপরাধ কবুল করতে বলে, কিন্তু তারা দুজন বলে তারা নির্দোষ, তারা জিং এবং হানফেইকে মারেনি। রাজা তাদের কোনো কথাই শুনে না, কারণ সব প্রমাণ তাদের পক্ষে ইঙ্গিত করছে। তারা এর আগে ইংজাংকে যে নকল চিঠি দেখিয়ে হানফেইকে ফাঁসিয়েছিল সেটাও এখন সবার সামনে নকল প্রমাণিত হয়, যা আসলে মিসেস চু লিখেছিল। লিজিও এখানে বলে যে সে মাস্টারের কাছে থেকে জেনে গিয়েছে যে তাকে আসলে মিসেস চু কিডন্যাপ করিয়েছিল। তখন শাস্তির ভয়ে মিসেস চু আর মিস্টার লিসি রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তারা বলে যে তারা নির্দোষ, কিন্তু ইংজাং তাদেরকে ক্ষমা করে না। সে চুকে শাস্তি হিসেবে হেরেমের পদ থেকে বহিষ্কার করে আর এই রাজ্য থেকে বেরিয়ে যেতে বলে। সে মিস্টার লিসিকেও চাবুকের আঘাত দিয়ে শাস্তি দেবার নির্দেশ দেয়। এরপরের সিনে মিসেস চুকে হেরেম থেকে বের করে দেওয়া হচ্ছিল। তখন সে তার সমস্ত রাগ কনকুবাইন লিয়ের ওপরে দেখায়। এমন সময় সেখানে লিজি এসে তাকে আটকায় আর বলে, ভুলে যেও না আমি কুংফু পারি, তুমি আমার সঙ্গে কখনোই পেরে উঠতে পারবে না। এটা শুনে চু আর তার সঙ্গে লড়াই করে না। এরপরে লিজির কাছে কনকুবাইন লি আসে। সে লিজির কাছে কান্না করতে করতে বলে সে এতদিন যা করেছে সবকিছু মিসেস চু এর কথায় করেছে, সে ইচ্ছে করে কোনো কিছুই করেনি। তারা তাকে ভয় দেখিয়ে নিজের কাজ হাসিল করে নিত। তাকে দেখে লিজির অনেক মায়া হয়। এখন থেকে লিকে তার সঙ্গে থাকতে বলে আর তাকে সান্ত্বনা দেয়। এরপরে লি গিয়ে লেডি মিনের সঙ্গে দেখা করে। এখানে আমরা জানতে পারি লেডি মিন দেখতে যতটা সরল সোজা সে আসলে ততটা ভালো মানুষ নয়। সেই জিংকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল, যেন মৃত্যুর পরে জিংয়ের মৃত্যুর কারণে মিসেস চু পুরোপুরি ফেসে যায়। সে লিকে বলে রানী লিজির উপরে সবসময় নজর রাখতে আর তাকে সব খবর দিতে। তাদের উদ্দেশ্য পূরণ হলে সে লিকে যা দিতে চেয়েছিল সেটা দেবে। এখন মিন এইসব কাজের বিনিময়ে তাকে কি দিতে চেয়েছিল তা এখনো জানা যায় না। এদিকে চিং রাজ্যের সৈন্য সাং রাজ্যকে অ্যাটাক করেছিল, কিন্তু সাং রাজ্যের সৈন্যের কাছে তারা হেরে যায়। এই খবর জিয়া এসে একটা লোককে দেয়। এই লোক আর কেউ নয় বরং ইংজাং এর বাবা ছিল। আসলে ইংজাং এবং অন্য সবাইকে বুও উইয়ের মৃত্যুর মিথ্যে খবর দেওয়া হয়েছিল, যেন তারা লুকিয়ে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আর রাজ সিংহাসন দখল করতে পারে। অন্যদিকে ইংজাং তাদের হেরে যাবার খবর শুনে অনেক রেগে যায়, কারণ ইংজাং এর 1 লক্ষ সৈন্য সাং রাজ্যের মাত্র 20,000 সৈন্যের কাছে কিভাবে হেরে গেল, এটা কিভাবে সম্ভব। তাই সে সেনাপতি ফ্যানকে মারার আদেশ দেয়। এটা শুনে ইউনহি সেখানে আসে। ইউনহি রাজাকে মাথা ঠান্ডা রাখতে বলে আর বলে সেনাপতি ফ্যানকে মৃত্যুর আদেশ না দিতে, কারণ ফ্যান তাদের রাজ্যের যুদ্ধগুলোকে অনেক বছর ধরে পরিচালনা করে আসছে। হতে পারে সে হয়তো আহত নয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু ইংজাং তার ভাইয়ের কথায় সহমত ছিল না। এখানে তাদের দুই ভাইয়ের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউনহি জানায় যে সে সাং রাজ্যে ফিরে যেতে চায়, কারণ ওইটা তার নিজের রাজ্য আর সে সাং রাজ্যের ক্রাউন প্রিন্স। ইংজাং বলে সে কিছুতেই তাকে ওই রাজ্যে ফিরে যেতে দেবে না। এটা শুনে ইউনহি আরো রেগে যায়। ইউনহি চাইছিল না সাং রাজ্যের কোনো ক্ষতি হোক, তাই সে রেগে বলে সাং রাজ্যকে বাঁচাতে হলে যদি তার নিজের ভাইকে মারতে হয় তবুও সে তার ভাইয়ের সঙ্গে লড়াই করতে রাজি। এটা বলে সে চলে যায়। এজন্য পরদিন রাজা ইউনহির প্যালেসে অনেকগুলো সৈন্য পাঠিয়ে দেয় তাকে পাহারা দেবার জন্য, যেন এখন থেকে সেই প্যালেস বা এই রাজ্য থেকে বাইরে কোথাও যেতে না পারে। এবার ইউনহি ঠিক করে যে সে লিজির কাছে সাহায্য চাইবে, তাই সে তার সার্ভেন্টকে একটা কবিতা লিখে লিজির কাছে পৌঁছে দেয়। এরপর সার্ভেন্ট গিয়ে চিঠিটা লিজিকে দেয়। লিজি এটা পড়ে বুঝতে পারে যে ইউনহি তার কাছে থেকে এই প্যালেস থেকে বের হবার জন্য সাহায্য চাইছে। ইউনহি এর আগে লিজিকে বাঁচাতে সাহায্য করেছিল, তাই এবার লিজি ঠিক করে সেও ইউনহিকে সাহায্য করবে। তাই সে রাতে গিয়ে প্রথমে রাজার সঙ্গে দেখা করে। সে রাজাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে তার ভাইয়ের কেন ঝগড়া হয়েছে, সে কেন ইউনহিকে সাং রাজ্যে ফিরে যেতে দিচ্ছে না। তখন ইংজাং জানায় ইউনহি তাদের বাবার মতো নয়, সে অনেক ভালো। ইউনহি যদি ফিরে যায় তাহলে তার ভয় হচ্ছে ইউনহি সেখানে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে না। তখন রাজার সব রাজ্যকে একত্র করতে আরো অনেক অসুবিধার সৃষ্টি হবে। এসব শুনে লিজি আর তাকে কিছুই বলে না। পরদিন সকালে কেউ একজন ইউনহিকে কমলা ফল পাঠিয়েছিল। এটা দেখে গার্ড তাকে ভেতরে যেতে দেয়। তখন সার্ভেন্ট ইউনহিকে এই কমলা ফলের ঝুড়িটা দেয়। সে বুঝতে পারে এটা নিশ্চয়ই লিজি তার জন্য পাঠিয়েছে, তাই সে কমলা ফলগুলোকে চেক করতে শুরু করে। তখন ঝুড়ির ভেতরে থেকে একটা জেড এবং একটা কমলা লেবুর ভেতরে থেকে ছোট চিরকুট বের হয়, যাতে লেখা ছিল লিজি তাকে এই প্যালেস থেকে বের হতে সাহায্য করবে। এদিকে জিং আর চিংচিকে তরোয়ালবাজির প্র্যাকটিস করতে দেখি। এখন তারা দুজন ধীরে ধীরে কাছাকাছি আসতে শুরু করেছিল। চিংচি জিং এর সঙ্গে এই প্র্যাকটিস করার সময় অনেক খুশি ছিল। প্র্যাকটিস শেষে তারা তাদের মাস্টারের কাছে ফিরে যায়। ডাক্তার অর্থাৎ জিং এর মাস্টারকে এত চিন্তিত দেখে সে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করে।
করে। মাস্টার বলে যে তার এখন জিং এর সাহায্যের প্রয়োজন, যেহেতু জিং এখন কুংফুর কৌশল মাস্টার করে ফেলেছে। জিং তাকে সাহায্য করতে রাজি হয়। তখন মাস্টার জানায়, একজনকে বাঁচানোর জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। এটা শুনে জিং অবাক হয়ে যায়। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।